ওয়েল তো আজকের এই ৯০টা মিনিট, আজকের এই মোহনবাগানের হিরোইক কামব্যাক, আজকে অনিরুদ্ধ থাপার ওই গোলাজো এবং তারপরে পেনাল্টি শুট আউটে ভিসাল গাইতের সেই অতি মানবীয় দুটো পরপর সেভ, দুজন কোচের ট্যাকটিক্যাল ব্যাটেল, প্লেয়ারদের নিজেদের ১০০% থেকে বেশি গিফট করা এবং তার সাথে প্লেয়ারদের চোট আঘাত, সব কিছু কিন্তু ম্যাচের মধ্যে মশলা ছিল। আর এই ৯০টা মিনিটের মধ্যে যদি তোমার হার্টবিট না বেড়ে থাকে, তুমি যদি দাঁত দিয়ে দুটো নখ না কেটে থাকো, তাহলে আর কি করলে বস। চলো ম্যাচটাকে একটু রিভিউ করা যাক, পুরো ম্যাচটাকে একটু আবারও রিউইন্ড করে দেখে নেওয়া যাক। দেখো যেভাবে ম্যাচটা শুরু হয়েছিল, যেভাবে দুটো টিমের স্টার্টিং 11 ছিল, আই ওয়াজ সো মাচ ইমপ্রেসড। এই যে দুটো টিম কিন্তু নিজেদের বেস্ট 11কে এখানে ফিল্ড করেছে অ্যান্ড অবভিয়াসলি দুদিকে দুজন এমন প্লেয়ারকে শুরু করতে দেখলাম যে ভীষণভাবে ভালো লেগেছিল। একদিকে হচ্ছে মোহনবাগানের দিমিত্রিয়স পেত্রাতস, যে কোনো ম্যাচে যে কোনো মোমেন্টে থাকা মানে কিন্তু অনেকগুলো ভালো ঝলক আমাদের সামনে উঠে আসে, এবং উল্টো দিকে অবভিয়াসলি ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী। অ্যান্ড দুটো প্লেয়ার কিন্তু কিভাবে টিমের মোমেন্টাম যে চলছিল পুরো খেলার মধ্যে সেটাকে চেঞ্জ করেছে, সেটা আমাদের বুঝতে খুব একটা কিন্তু সময় লাগেনি। এবার ব্যাপারটা হচ্ছে যে যে অ্যাপ্রোচে দুটো টিম স্টার্ট করেছিল সেখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছিল যে দুটো টিমের মেন যে জায়গাটা সেটা হচ্ছে অ্যাটাক, এবং শুরু থেকে দুটো টিম চাইছে যে অ্যাটাক করবো অ্যাটাকই করবো ব্যাস। ডিফেন্সিভ অর্গানাইজেশন এই কারণে কোথাও শুরুতে একদম যে সাজিয়ে নেওয়ার সুযোগটা সেটা দুটো টিমের ডিফেন্ডাররা কিন্তু পায়নি, এবং সেই কারণে মনে করে দেখো যে শুরুর দিকে ওই পেনাল্টিটা না হওয়ার আগে অবধি বা শুভাশিস বোসের চোটটা না হওয়ার আগে অবধি কিন্তু দুটো টিম প্রচুর ওপেনিং করেছিল। একটা জায়গাতে মনে করে দেখো 11 বা 12 মিনিটের মাথায় সুনীল ছেত্রী যে 1:1 বলটা পেয়ে গেছিলো সেটা কিন্তু ডিফেন্সের দোষেই, মোহনবাগান ডিফেন্ডারদের দোষেই কিন্তু পুরো জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো এবং পুরো ফাঁকাতে সুনীল ছেত্রী চলে গেছিলো। বাট থ্যাংক গড কি সুনীল ছেত্রীর এই মুহূর্তে আর সেই 2-4 বছর আগে স্পিডটা নেই, স্পিডে আর কোনোভাবে বিট করতে পারলো না কোনো ডিফেন্ডারকে, কারণ উল্টো দিক থেকে আলবার্তো রড্রিগেজ এবং সামনে থেকে বিশাল কাইত এসে কিন্তু ব্লকটা করলো। আদারওয়াইজ যদি পুরনো সুনীল ছেত্রী হতো, মানে 2-3 বছর আগে সুনীল ছেত্রীও যদি হতো, তাহলে ওটা অবধারিত গোল ছিল, বা তার পরিবর্তে যদি বিনীত থাকতো বা যদি কোনো অন্য বিদেশি প্লেয়ার থাকতো তাহলে অবধারিত গোল হয়ে যেত। এই জায়গাতে সুযোগ। আর উল্টো দিকে যদি মোহনবাগানের কথা বলি, তাহলে লিস্টন কোলাসো যে ধরনের শট বক্সের বাইরে থেকে নিয়েছিল সেখানে কিন্তু পুরো ডিফেন্সটা কেঁপে গেছিলো, এবং গুরপ্রীত সিং সান্ধু বলটা সোজা ফিস্ট করেছিল। সেই জায়গাতে যদি সেকেন্ড বলটাও কেউ উইন করতে পারতো এই সুযোগে, ওখানেও কিন্তু গোল হওয়ার চান্স থাকতো। তো এইভাবে দুটো টিম কিন্তু ফুল অ্যাটাক মোডে স্টার্ট করে, দুটো টিম শুরুর দিকে প্রচুর সুযোগ পেয়ে যায়, এবং আমি বলবো যে যেখানে গোলটা প্রথম হলো বেঙ্গালুরু এফসি পেনাল্টি থেকে, সেই পেনাল্টিটা কন্ট্রোভার্সিয়াল, ঠিক আছে আসছি পরে, কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশনটা তৈরি হলো কিন্তু শুভাশিস বোসের ইঞ্জুরিটার পর। দেখো শুভাশিস বোস খুব আনলাকি একটা ইঞ্জুরি পেয়েছে, জানি না তার এর পরে কি সিচুয়েশন থাকবে, হয়তো বিভিন্ন টেস্ট এমআরআই স্ক্যান তারপর ধরা যাবে যে অ্যাকচুয়ালি কী হয়েছে। তবে হ্যাঁ, ম্যাচের শেষের দিকে যেভাবে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে মনে হয়নি যে খুব সিরিয়াস ইঞ্জুরি। বাট হ্যাঁ, ইঞ্জুরি যখন হয়েছে আর 3 দিন পরেই ম্যাচ রয়েছে, তো সেই ক্ষেত্রে কোচ রিস্ক নেবেন কি নেবেন না সেটা পরের ব্যাপার, পরে আসবো সেই ইঞ্জুরি নিয়ে যখন আপডেট পরে পাওয়া যাবে। আজকের মানে সেই ইঞ্জুরি নিয়ে কথা বলতে চাই না, যেহেতু কোনো প্রপার আপডেট নেই। তবে আবারও বলছি, দেখে একবারও মনে হয়নি যে খুব সিরিয়াস কিছু। কিন্তু হোসে মোরিনা দেখা গেল তিনি কিন্তু কোনোভাবে কোনো সেকেন্ড তিনি ওয়েস্ট করতে চাইলেন না, যে একদম ম্যাচের শুরুর দিক একটু দেখি যদি প্লেয়ারটা ঠিক হয়ে যেতে পারে, কোনো দরকার নেই। এখানে প্লেয়ার ভাই মাঠে পড়ে রয়েছে, তার মনে হয়েছে যে প্লেয়ারটা ইনজিওর্ড, হয়তো কন্টিনিউ করতে পারবে, সঙ্গে সঙ্গে তিনি চেঞ্জ করে দীপেন্দুকে নামিয়ে দিয়েছেন। অ্যান্ড এখানেই কোথাও একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে কোচ কিন্তু কোনো প্লেয়ারের ইনজুরি নিয়ে রিস্ক নিতে চান না, একদম 1%ও তিনি রিস্ক নিতে চান না। এবং তারপরে যখন দীপেন্দু নামলো, প্রবলেমটা কোথায় হলো যে দীপেন্দু ন্যাচারালি কিন্তু রাইট ফুটেড প্লেয়ার, একদম সে লেফট সেন্টার ব্যাক পজিশনে চলে গেল, এবং সেখানে গিয়ে প্রথমের দিকে কিন্তু একটু ফাম্বল করেছে, একটা ভালো ব্লক করেছিল, কিন্তু তারপরে যে গোলটা অ্যাকচুয়ালি যে পেনাল্টিটা হলো, সেই পেনাল্টি কনসিডারের সময় কিন্তু দীপেন্দু অনেকটা পেছনের দিকে ছিল, এবং সেখানে কভার করার জন্য লিস্টনকে এগিয়ে আসতে হয়, এবং লিস্টন যে জায়গাতে ফাউলটা করেছে এটা ছিল মোহনবাগান প্লেয়ারদের মানে কোশ্চেন তোলার জায়গা। দেখো ফাউলটা ছিল, এটা সত্যি কথা যে ওটা ফাউল হয়েছিল, এবং যদি বক্সের মধ্যে পুরোপুরি 100% বক্সের মধ্যে ফাউল হয়ে থাকে ওটা ক্লিয়ার পেনাল্টি। কিন্তু এখানে যেটা মেন প্রশ্ন ছিল, বা অন্ততপক্ষে বারবার রিভিউতে যেটা দেখা গেছে, যে একবারের জন্য বোঝা যায়নি যে পুরো ফাউলটা যে বক্সের মধ্যে হয়েছে, এবার সেটা কতটা বাইরে হয়েছে, কতটা লাইনে হয়েছে, আর কতটা ভেতরে হয়েছে, এই নিয়ে কিন্তু মোহনবাগান প্লেয়ারদের প্রশ্ন ছিল রেফারির কাছে। তিনি একদমই কান দেননি, তিনি যেটা মনে করেছেন যে হ্যাঁ ওটা বক্সের মধ্যে ফাউল ছিল, দ্যাট ওয়াজ আ জেনুইন পেনাল্টি, এবং তিনি পেনাল্টি দিয়েছেন। ফাউলটা নিশ্চিতভাবেই ছিল, বাট লোকেশন নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি থেকেই গেছিলো। বাট ঠিক আছে, চলো এখন ম্যাচের রেজাল্ট হয়ে গেছে, আর কিছু বলার নেই। এরকম ইন্ডিয়ান রেফারি নিয়ে আমাদের চলতে হবে। আগের ম্যাচও আমরা দেখেছিলাম পাঞ্জাবের বিরুদ্ধে যে পেনাল্টি
মোহনবাগান কনসিড করেছিল, আজকেও দেখা গেল যে ঠিক একইভাবে একটা কন্ট্রোভার্সি কিন্তু থেকে গেল। বাট আজকের কন্ট্রোভার্সিটা পুরো ডিফারেন্ট, আজকেরটা ফাউল নিয়ে না, আজকেরটা ফাউলের লোকেশন নিয়ে। এবং সেখান থেকে অবভিয়াসলি সুনীল ছেত্রীর পায়ে বল কনভার্ট করেছে, গোল করেছে, অ্যান্ড ন্যাচারালি তারপরে কিন্তু ম্যাচের যে মোমেন্টাম সেটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়। মোহনবাগান প্রচুর অ্যাটাক তুলতে থাকে, মাঝমাঠ থেকে প্রচুর বল সাপ্লাই হয় এবং তারপরে ব্যাক টু ব্যাক দুটো পোস্টে লাগে। প্রথমে লিস্টনের বল পোস্টে লাগে, তারপরে অ্যালবার্তো রড্রিগেজের হেড পোস্টে লাগে, এবং সেখানে মনে হচ্ছিল যে এইবারে কি বার পুজোটা ঠিক করে হয়নি, এইবারে কি বার পুজোতে কিছু খামতি থেকে গেছিলো, না হলে এরকম একটা ভাইটাল ম্যাচে এসে উইদিন সেকেন্ডস, ওই 30 to 40 সেকেন্ডসের মধ্যে পরপর দুটো বল পোস্টে লাগছে। লাস্ট কবে হয়েছে জানি না। তো এরকম সিচুয়েশন যখন চলছিল তখন মনে হচ্ছিল যে গোলটা উঠে আসা হয়তো মোহনবাগানের সময়ের অপেক্ষা, হয়তো ইকুয়ালাইজারটা এসেই যাবে, বাট সেটা কিন্তু হলো না। এবং মোটামুটি ফার্স্ট হাফটা দুটো টিমই পুরো ব্যালেন্স ফুটবল খেলেছে, পাসিং ফুটবল খেলেছে। দুটো টিমেরই কিন্তু যে মেন স্ট্র্যাটেজি ছিল যে বল যত বেশি নিজেদের দখলে রাখা যাবে তত বেশি কিন্তু আমরা অ্যাটাক জেনারেট করতে পারবো, ডেভেলপ করতে পারবো, সেটা কিন্তু দুটো টিমই চেষ্টা করেছে। তো এর বাইরে আমরা ফার্স্ট হাফে খুব আর কোনো ভাইটাল মুভমেন্ট দেখিনি। বাট সেকেন্ড হাফ একটা আলাদা মানে ক্যারেক্টার নিয়ে কিন্তু যে আসছে এটা শুরু থেকে বোঝা যায়। দুটো টিমই সমান তালে অ্যাটাক শুরু করে, এবং যে গোলটা বেঙ্গালুরু এফসি করলো, সেকেন্ড গোলটা, এই জায়গাতে আমার মনে হয় যে যতটা বেঙ্গালুরু এফসি তাদের প্লেয়াররা, তাদের ফরওয়ার্ড বা বিনীতের ক্রেডিট রয়েছে, তার থেকে অনেক বেশি কিন্তু মোহনবাগান মাঝমাঠের ক্রেডিট রয়েছে। এই গোলটা অলমোস্ট গিফট, যে জায়গাতে দাঁড়িয়ে পুরোপুরি কমিউনিকেশনটা ব্রেক করে গেল, পুরোপুরি যে কম্বিনেশনটা চলছিল ডিফেন্সিভ লাইনের এবং মাঝমাঠের সাথে ডিফেন্ডারদের, সেই জায়গাটা কিন্তু পুরো ব্রেক করে গেল, এবং ওই জায়গাতে মিস পাস থেকে পুরো বল কিন্তু দখলে চলে গেল পেরেরা ডায়াজের, এবং সেখান থেকে বিনীতের গোলটা। দেখো, আমি অন্ততপক্ষে আজকে এই বিনীতকে নিয়ে একটু কথা বলতে চাই। নিশ্চিতভাবেই মোহনবাগান জিতেছে, প্লেয়াররা হাই লেভেলে পারফরমেন্স করেছে, বাট উল্টো দিকে বেঙ্গালুরু এফসির এই বিনীত ছেলেটা আজকে প্রায়, যদি আজকে বেঙ্গালুরু জিততো তাহলে নিশ্চিতভাবেই হিরো অফ দ্য ম্যাচ হতে পারতো। এবং আমার মনে হয় যে পুরো 90 মিনিটে বিনীত কিন্তু হিরো অফ দ্য ম্যাচ হওয়ার মতো খেলেছে। অ্যান্ড ওর পারফরমেন্স, ওর এই উত্থানটা অনেক দিন কিন্তু মনে থাকবে। এবং যখন তুমি এত বড় টিমের এগেনস্টে খেলছো, এত দর্শকের সামনে খেলছো, সেই খেলা কিন্তু প্রেজ হবে। ও পেনাল্টি আর্ন করেছে, ও গোল করেছে, ভীষণভাবে ওকে কিন্তু কোচ দায়িত্ব দিয়েছিল সেট পিস মুভমেন্টের। ও ফ্রি কিক মারছে, ও কর্নার মারছে, এবং সেখান থেকে কিন্তু চান্সও ক্রিয়েট করতে পারছে। সো একটা কোথাও নতুন আরও প্লেয়ার এলো বেঙ্গালুরু থেকে, এটা কিন্তু জানান দেওয়া হলো আজকে যে বিনীত ভেঙ্কটেশ আবারও একটা নতুন কিন্তু তারকা জন্ম নিতে চলেছে। তো এই প্লেয়ারটাকে গোটা আইএসএলে আমরা নিশ্চিতভাবেই চোখে চোখে রাখবো, এবং সে কিন্তু আজকের ম্যাচে, আজকের এই সেমিফাইনালটাতে মোহনবাগানের বিরুদ্ধে নিজেকে প্রুভ করতে পেরেছে। এবং এখানে যখন 2-0-তে বেঙ্গালুরু লিড নিয়ে ফেলেছিল, তখন বোধহয় আমাদের মতো অনেকেই একটা কোথাও হাল ছেড়ে দেওয়ার মতো সিচুয়েশনে চলে গেছিলো যে আর হয়তো আজকে হলো না, আজকের দিনটা একদম না, এত সুযোগ তৈরি হচ্ছে, এত বারবার করে ফরওয়ার্ডরা অ্যাটাকে যাচ্ছে, এত চান্স পাচ্ছে, এত বল সাপ্লাই হচ্ছে, পোস্টে লাগছে, বেরিয়ে আসছে, ক্লোজ হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। একটা জায়গাতে তো গুরপ্রীত সিং সান্ধু ভুল করেই ফেলেছিল, সেখানে গ্রেগ স্টিওয়ার্টও মাথায় লাগিয়ে বল জালের মধ্যে ঠেলতে পারছিল না। সো একটা সময়ে গিয়ে কোথাও পুরো যেন মানে যারা খেলা দেখছিল, অ্যাটলিস্ট আমি বলবো, কারণ আমি মোটামুটি একটা ভালো গ্যাদারিংয়ের মধ্যেই খেলা দেখছিলাম, তো সেখানে মনে হচ্ছিল সবার একটু হলেও মোরালটা ডাউন হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, ফুটবল বিধাতা অনেক কিছু অনেক সময় অন্য ডিফারেন্ট ওয়েতে লিখে রাখেন যে একটু ওয়েট করো ভাই, এমন চমক নিয়ে আসবো তুমি চমকে যাবে। এবং সেখানে দাঁড়িয়েই কিন্তু পেনাল্টিটাও মাথায় রাখো যে রাহুল ভেগে না ভাই প্লেয়ারের বলে চ্যালেঞ্জ করেছে, না সেখানে বল উইন করতে গেছে, না কিছু, সরাসরি মনবীর সিংয়ের জার্সি ভার্সি টেনে দিয়ে ফেলে দিয়েছে। এবার রাহুল ভেগের যে মোহনবাগানের জার্সি এত পছন্দর, সেটা আগে মোহনবাগান ম্যানেজমেন্ট জানতে পারলে আজকে যে ডিফেন্সিভ প্রবলেমটা হচ্ছে সেটা হয়তো কেটে যেত। যাই হোক, মনবীরকে এখানে ফাউলটা রাহুল ভেগে করে, এবং সেখান থেকে পেনাল্টি, সেখানে কারোর কিছু বলার ছিল না, বলার মতো স্কোপও ছিল না। গুরপ্রীত কেন কিছু বলতে এসেছিল সিরিয়াসলি জানি না, হলুদ কার্ডও খেয়ে যায়, এবং তারপরে ন্যাচারালি পেত্রাতসের পায়ে বল মানে ওটা গোল হবে। এবং এখানে দাঁড়িয়েও 2-1 হয়েছে, খুব ভালো কথা, একটা কোথাও এনার্জি পাওয়া গেছে, চলো এবার কামব্যাক হবে, তারপরে তো সুযোগের পর সুযোগ, ক্লোজের পর ক্লোজ চান্স হচ্ছে, উল্টো দিকে বেঙ্গালুরুর ডিফেন্ডার একের পর এক ক্লিয়ার করে যাচ্ছে, একের পর এক বল উড়িয়ে দিচ্ছে, ডিফেন্সিভ যে মানে কি বলবো, একটা টোটাল বাঁধন ধরে রাখছে সেটা দেখার মতো। এবং ডিফেন্সিভ চেঞ্জ করছে উল্টো দিকে জারাগোজা, তিনি সুরেশের মতো প্লেয়ারকে তুলে নিচ্ছেন মাঝমাঠ থেকে, তিনি চিংলেনসানাকে নামিয়ে দিচ্ছেন, পুরো ডিফেন্সিভ কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, এবং কোনোভাবেই কিন্তু রাস্তা তৈরি করা যাচ্ছে না। এবং এখানে কিছু মোহনবাগান প্লেয়াররা ভুলভ্রান্তিও করে ফেলছে, সেট পিস নিতে গিয়ে কে নেবে, কিভাবে নেবে, ওই মুহূর্তে ঠিক করতে পারছে না।
উল্টো দিকে মিস পাস হয়ে যাচ্ছে, সব কিছু হচ্ছে। এবং এখানে দাঁড়িয়ে যে জিনিসটা হলো সেটা হচ্ছে একটা কর্নার থেকে বল উড়ে আসা, সেখান থেকে বক্স থেকে বল বাইরে বেরিয়ে আসা এবং অনিরুদ্ধ থাপা লং রেঞ্জার মারলো যে জায়গা থেকে মেরেছিল। দ্যাট ওয়াজ আ রকেট, দ্যাট ওয়াজ আ গোলাজো। কোনো ডিফেন্ডারের কিছু করার ছিল না, গুরপ্রীত সিং সান্ধু দাঁড়িয়ে থাকা কিছু করার ছিল না। অ্যান্ড দ্যাটস দ্য গোল অফ ডুরান্ড কাপ রাইট নাও। যে জায়গা থেকেও ফিনিশটা করেছে পুরোপুরি নিজের যে পায়ের অ্যাকিউরেসি, যে স্পিড, যে সুইং, সব কিছু একদম টিক 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 করে 100%-এ লেগে গিয়ে গোল। এবং এখানে মনে হলো চলো ম্যাচ ইজ অন। এরপরে একটা কথা আবারও আশা তৈরি হতে পারে যে একদম লাস্ট মুমেন্টে যদি 5 থেকে 7 মিনিটও এক্সট্রা টাইম থাকে তাহলে সেখানেও আরও হয়তো একটা গোল এসে 3-2 ম্যাচটা মোহনবাগান সিল করতে পারে অ্যান্ড একটা বিরাট বড় কামব্যাক আমরা দেখতে চলেছি। বাট না, সেটা হয়নি। দুটো টিমও তারপরে আবারও সুযোগ পেয়েছে, আবারও দুদিকে ওপেনিং হয়েছে, মাঝ মাঠে তখনও ব্যাটেল চলেছে, ফাউল হয়েছে, দীপেন্দুর নাক ফেটে গেছে, সিভাল্ডো এমন চোট পেলো তারপরে তাকে কাঁধে ভর দিয়ে প্লেয়ারদের বাকিদের বার করে নিয়ে আসতে হলো। সো প্রচুর ড্রামা কিন্তু ম্যাচটার মধ্যে ছিল। অ্যান্ড ফাইনালি দেখা গেল যে না, আর কিছু হচ্ছে না। 90 মিনিটের শেষ, 5 মিনিট এক্সট্রা টাইম সেটাও শেষ, এবং তারপরে সরাসরি পেনাল্টি শ্যুট আউট। এবং পেনাল্টি শ্যুট আউটের সময় কিছু একটা প্রবলেম হয়েছিল, কিছু ব্যাপারে হয়তো দুপক্ষ কোথাও কিছু জানতে চেয়েছিল বা ঐক্যমত্য ছিল না, বুঝতে পারা সম্ভব না। তো যাই হোক, সেখানে রেফারি কিন্তু খুব ভালোভাবে তাদেরকে বুঝিয়ে দেন এবং ফাইনালি পেনাল্টি শ্যুট আউট যখন শুরু হয় সেখানে দাঁড়িয়ে প্রথমেই সবার ভয় ছিল যে জেসন কামিংস তো আগের দিনকে পোস্টে হিট করেছে, আজকে জেসন কামিংস গোল পায়নি, বেশ কিছু ভালো সুযোগ পেয়েছে, হেলাই নষ্ট করেছে, তো কি হবে ভাই। প্রথম শটটা কিন্তু ভীষণভাবে ভাইটাল, কারণ উল্টো দিকের টিমটাও বেঙ্গালুরু এফসি, সেখানেও গুরপ্রীতের মতো গোলকিপার রয়েছে, এত তো হেলাফেলা করা যাবে না। বাট সেই গোলটা যখন হয়ে গেল আমার মনে হয় যে একটু সিচুয়েশন অনেকটা নর্মাল হলো। আস্তে 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 যখন একদম শেষের দিকে যাওয়া, তখন এবার মনে হচ্ছে যে এবার কিছু একটা ফাইনালি হবে, যে ভিজাল কাইত তো পরপর এত গোল খেতে পারে না, এবার তো একটা সেভ হবে। এবং ফাইনালি সেই সেভটা হ্যালিচারার নার্সারি, তাকে দেখেই মনে হচ্ছিল যে বডি ল্যাঙ্গুয়েজে প্রবলেম রয়েছে, অ্যান্ড ন্যাচারালি এত বাজে শট মেরেছে। আর সেরকমই কিন্তু একদম প্রপার ওয়েতে ঝাঁপিয়ে, কারণ দেখো পেনাল্টি শ্যুট আউটের ক্ষেত্রে প্লেয়ার যত বাজে শটই মারুক না কেন, যদি গোলকিপার তার লাইনে না থাকে তাহলে বাজে শটেও কিন্তু গোল হয়ে যায়। যে সেই শটটা খুব বাজে হলো কিন্তু সেই দিকে গোলকিপার গেল না, তাহলে তো গোলই হয়ে যাবে। তো এখানে গোলকিপারের একটা বিরাট বড় ক্রেডিট থাকে যে বাজে শট বা ভালো শট যাই হোক না কেন, যে গোলকিপার তার লাইনে যেন যেতে পারে। এবং তারপরে আবারও বিপিটা সবার বেড়ে গেছিলো যে যখন গ্রেগ স্টুয়ার্টেরটাও সেভ হয়ে গেল, গুরপ্রীত সিং সান্ধু সেভ করে দিল, এবার সবাই ফিল করলো এবার তো লাস্টে ওইদিকে একটা বিদেশি প্লেয়ার মারতে আসবে, তাহলে কি ম্যাচ আবার সাডেন ডেতে, তাহলে আবার চাপটা বেড়ে যাবে। বাট না, আবারও বলছি যে ওই যে ফুটবল বিধাতা অন্য কিছু লিখে রাখে, কারণ আজকে যেটা সবাই লিখতে ব্যস্ত থাকতো সেটাই ফুটবল বিধাতা কিন্তু ওই মুমেন্টে লিখতে ব্যস্ত ছিল, যে মোহন কামব্যাক বাগান অ্যান্ড লাস্ট সেভটা দ্য সেভ অফ দ্য ম্যাচ। এবং সেটাই কিন্তু মোহনবাগানকে ফাইনালে নিয়ে চলে গেল। অ্যান্ড অবভিয়াসলি 31 তারিখে মোহনবাগান মিট করবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে, যারা তাদের অন্তত 10 বছরের এই জার্নিতে প্রথম কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে রিচ করতে পেরেছে। তো একটা ভালো ম্যাচ দেখার জন্য ওয়েট করে থাকবো। নর্থ ইস্টও ভালো শক্তি নিয়ে আসবে, তাদেরও স্প্যানিশ কোচ, দুদিকে আবারও দুজন স্প্যানিশ কোচের ব্যাটেল আমরা দেখবো, ট্যাকটিক্সের ফাইট দেখবো, স্ট্র্যাটেজির আমরা খেলা দেখবো, এবং অবশ্যই দুটো টিমের মাঠে থাকা 22 জন প্লেয়ারকে 100% বা তার থেকে বেশি কিছু দিয়ে নিজেদের দলের হয়ে, নিজেদের ফ্যান্সদের হয়ে ট্রফি জেতার জন্য দেখব। কারণ দুটো টিমেরই কিন্তু যথেষ্ট পরিমাণে হাই চান্স এই মুহূর্তে রয়েছে ডুরান্ড কাপ জেতার জন্য। কাউকে এখানে আলাদা করে ডাউন করা যাবে না, কাউকে একটু বেশি হাইপ দেওয়া যাবে না। সো যেটা চাই সেটা তো মনের মধ্যে থাক, বাকিটা সময়ে দেখা যাবে। এই ভিডিওটা এ অবধি, বাকিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কিভাবে ম্যাচটাকে এনজয় করেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।